নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমি পেয়ে গেছি মানিক ফকিরকে। মানিক ফকির এই মুহূর্তে কি করছেন, কোথায় যাচ্ছেন? কয়েকদিন আগে বিভিন্ন ভিডিওতে আপনারা দেখেছেন যে কয়েকটি জেলায়, বিশেষ করে বনগাঁ, রানাঘাট, কৃষ্ণনগর, কল্যাণী এরকম বিভিন্ন জায়গায় প্রচার করতে গিয়ে সেখানে মানিক ফকিরের উপরে বা প্রচার গাড়ির উপরে হামলা হয়েছে, রীতিমতো তর্কাতর্কি চলেছে, এরকম ভিডিও আপনারা বিভিন্ন দেখেছেন। কিন্তু ওনার কিছু প্রোগ্রাম নিয়ে উনি ব্যস্ত, আমার কিছু প্রোগ্রাম নিয়ে আমি ব্যস্ত, ফলে মাঝখানে অনেকদিন দেখা হয়নি। এই মুহূর্তে কি চলছে, কোথায় কোথায় প্রচার চলছে, কোথায় মানুষের কি রিয়াকশন, কোথায় কি ধরনের তর্ক বিতর্ক হচ্ছে, পুরো বিষয়টা তুলে ধরবো। প্রত্যেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই মুহূর্তে পশ্চিমবাংলায় সিএ, এনআরসি ইত্যাদির কি পজিশন রয়েছে এবং মানুষ কতটা বিজেপির উপর ভরসা করছেন, রুল বেরোনোর পরে কতটা ভরসা মানে ভেঙেছে বা অন্ধভক্তি কেটেছে, পুরোটাই শুনবো মানিকদার কাছ থেকে। ফলে এই মুহূর্তে মতবস্তুদের বাঁচার জায়গাটা কোথায়, কিভাবে বাঁচতে পারেন, কারণ বিজেপি তো বলেই দিয়েছে 2024-এ জিতলে এনআরসিটা করবে। আর অমিত শাহ, নরেন্দ্র মোদী বারবার বলছেন শরণার্থীদের নাগরিকত্ব দেব, কিন্তু শরণার্থী কারা, কাদের নাগরিকত্ব দেওয়ার কথা বলেছে ইত্যাদি বিষয়গুলো আরেকটু সংক্ষেপে ক্ল্যারিটি দরকার। এবং এই মুহূর্তে যেহেতু প্রচারটা চলছে বিভিন্ন অঞ্চলে, আর অসীম সরকার, শান্তনু ঠাকুর, এই দুই কুলাঙ্গার বিশেষ করে এখনও মানুষকে বিভ্রান্ত করার জন্য মিথ্যা কথা বলে যাচ্ছে, তো তাদের ব্যাপারেও কিছু মন্তব্য আমরা শুনবো। তো মানিকদা, এই প্রচার করতে গিয়ে কি বুঝছো, মানে এখন সত্যি সত্যি মানুষের মধ্যে মোহটা কেটেছে? প্রথম কথা হলো, আমরা এখন প্রচারের মধ্যে আছি, প্রচার চলছে। আমি কিছু স্টিকার করার জন্য, আরো কিছু কাজের জন্য কলকাতা ঢুকেছি, তো তোর সঙ্গে দেখা হয়ে গেল, তুই আবার আমার ইন্টারভিউটা নিচ্ছিস। ঘটনাটা হচ্ছে বিভিন্ন মতুয়া এলাকায় আমরা যাচ্ছি। রাজু আমাদের অর্গানাইজেশনের অন্যতম নেতা, রাজু এবং সুজয়, এদের চেষ্টাতে এই মরা ইস্যুটা আবার জেগে উঠেছে। সেই জায়গা থেকে আমরা গর্বিত যে মানুষকে সত্যি কথাটা বলতে পারছি। আমরা জানি সিচুয়েশনটা কি। শরৎচন্দ্রের সেই পথের দাবি গল্পটা, উপন্যাসটা আমাদের মনে আছে। সব্যসাচী বলছেন, তার এতে লিখছে যে একটা গরুর গাড়ি যাচ্ছে, তার মধ্যে গরুর মাংস নেই। তো বেচারি গরু জানে না যে সে তার স্বজাতির মাংস নিয়ে যাচ্ছে, কিন্তু বিজেপির কর্মীরা জানে না তার স্বজাতিদেরই বেনাগরিক করার জন্য তারা জয় শ্রীরাম করছে। সে এক অদ্ভুত মিল। বিজেপি জেতানোর জন্য তারা প্রচার করে যাচ্ছে। বিজেপি মানে তার স্বজাতিকেই দাস শ্রমিক বানানোর জন্য, তার স্বজাতিকেই ডিটেনশন ক্যাম্পে রাখার জন্য, তার স্বজাতির মেয়েদেরকেই যাতে তুলে নিয়ে যায়। হ্যাঁ, চারিদিকে প্রস্টিটিউটে ভর্তি হয়ে যাবে খেতে না পেয়ে, যেটা মায়ানমারে হচ্ছে, যেটা ব্রাজিলে হচ্ছে, যেটা সুদানে হচ্ছে, আমেরিকায় হচ্ছে। আসামে তো দেখেছি যারা দুয়ার তুলে বিজেপিকে ভোট দিয়েছে তাদেরকে নাগরিকত্ব থেকে আসামে তো আমাদের মানে ভাবা যাবে না, কল্পনার অতীত। যেটা আমাদের বং নিউজ লাইভ আজকে দীর্ঘদিন ধরে একই কথা বলে আসছে। বং নিউজ লাইভ মানে আমি তোর চ্যানেলটাকে বলছি, মানুষের নামটা বলবে তো, দীপক ব্যাপারী চ্যানেল। আমি তো দীপকটা তো পরে বলবো। মানে বং নিউজ লাইভটা হচ্ছে উদ্বাস্তুদের চ্যানেল, উদ্বাস্তু মূল্যবাসী মানুষদের বাঁচার জন্য চ্যানেল। সেই চ্যানেলের যে সম্পাদক, সে আমাদের দামাল বাংলার অন্যতম নেতা। আগে আমি বলতাম আমার শিষ্য, এখন আমি দীপকের শিষ্য, মানে এই আমার দীপক ব্যাপারী। যাই হোক, দীপকের অক্লান্ত পরিশ্রম, চেষ্টা, জানি না ও কদিন বাঁচবে। আমি প্রত্যন্ত গ্রামেগঞ্জে ঘুরছি, তো তোমার আমাদের শান্তনু এরিয়া বলতে যেটা বনগাঁর, প্রত্যন্ত গ্রামেগঞ্জে ঘুরে দু ধরনের মানুষ দেখছি। একদল মানুষ বয়স্ক লোক, মতুয়া, স্বামী স্ত্রী, দু চোখ ভরে জল পড়ছে, হাওয়া উপরে কাঁদছে, পা চেপে এসে ধরছে, আমরা কি করে বাঁচবো, আমাদের কি হবে। এই মানুষের সংখ্যা খুব। কেউ একটুখানি মিষ্টি নিয়ে এসে খাওয়াচ্ছে, কেউ টেনে নিয়ে গিয়ে চা খাওয়াচ্ছে, কেউ, মানে সবাই আমরা যেন ভগবান গেছি। আর সব জায়গাতে আমার সঙ্গে শিখা মণ্ডল আছে, শিখা, রবীন্দ্রনারায়ণ তালুকদার, এদেরকে যেন কোথায় বসাবো সেটা ভাবতে পারছে না। আর প্রত্যেকেই বলছে যে দীপকদাকে একদিন আনতে হবে, দীপক ব্যাপারী যেন একবার আসে। তো আমরা এই ভয়াবহ দিনটাতে, আমাদের একটা ঐতিহাসিক সময়, যে বাঙালির সবচেয়ে বিপদের দিনে, যখন বাংলা এবং বাঙালির শেষ হতে চলেছে, সেই সময় এই ঐতিহাসিক দায়িত্ব আমরা পালন করতে পেরেছি। আমি, দীপক, রাজু, সুজয়, আমাদের রবীন্দ্রনাথ তালুকদার, রবীন্দ্রনারায়ণ, শিখা মণ্ডল, মানুষ মজুমদার, গৌতম পাল, আমরা ছোট্ট এই কজন,
এই কজনই আমরা এই ভয়াবহ শক্তি নরেন্দ্র মোদী, নৃশংস নরেন্দ্র মোদী, অমিত শাহ, শান্তনু ঠাকুর, অসীম সরকারদের সমস্ত স্বপ্নকে শেষ করে দিয়েছি। এবং আজকে বাংলার মানুষ সচেতন হয়ে গেছে। একদিকে যেমন এই যে বাগদার কাছে গিয়ে আমাদের মারতে এসছে, সেগুলো তো কাগজেও দিয়েছে, টিভিতে দিয়েছে। তারপর বিভিন্ন, আমি কত নাম বলবো, বিভিন্ন গ্রামে 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 মারধর করতে আসছে। মানে মারধর করতে আসার বক্তব্য হচ্ছে কাউকে বলতে দেবো না। মানে ওদের মধ্যে মূল বক্তব্যটা কি? আমি তো অনেকগুলো ভিডিও ক্লিপিংস দেখলাম ঝামেলার, মানে সেখানে হচ্ছে যে তোমরা নাকি আইনটা সম্পর্কে মিথ্যা প্রচার। হ্যাঁ, সেটা বলতে, সত্যিটা বলতে দেবো না। আর ওরা যেটা করেছে খুব মারাত্মক, যেটা আমরা কেস করছি, সেটা হচ্ছে আমরা জানি দেশভাগের সময়, দেশভাগের পরে তৎকালীন রাষ্ট্রপ্রধান জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, রাজেন্দ্র প্রসাদ, বল্লভভাই প্যাটেল বলেছিল একটা রাজনৈতিক সীমারেখার দ্বারা দেশটা ভাগ হয়েছে, কিন্তু হৃদয়টা ভাগ করা যাবে না। যা কিছু ভালো মন্দ দুপারের মানুষ ভাগ করে নেবো। আর যতদিন না সমস্যা না মিটবে ততদিন ভারতবর্ষে এলে ভারত তাকে নাগরিকত্ব দেবে, তাকে মানুষের স্বীকৃতি দেবে, তাকে চাকরি দেবে। কিন্তু আজকে নরেন্দ্র মোদী সেটা, অমিত শাহ, বিজেপিরা সেটা মানে না, বলছে সব মানি না। কেন না, তখন তারা মুখে বলেছিল, তখন তারা মুখে বলেছিল, সেটা আইন ছিল না। আর আজকেও একই রকমভাবে নরেন্দ্র মোদী, অমিত শাহরা বলছেন, মানে আমি বিশেষত শান্তনু ঠাকুররা বলছে যে কিচ্ছু না, শুধু সেলফ ডিক্লারেশন, সিএ পোর্টালে শুধু লিখে দেবে যে আমি বাংলাদেশ থেকে এসেছি, তাহলেই নাকি নাগরিক হয়ে যাবে। এত মারাত্মক ডেঞ্জারাস কথা বলছে। সেই সেই নিজেদের লাশ, সেই শরৎচন্দ্র গল্পের সেই গরুর গাড়িতে করে লাশ নিয়ে যাচ্ছে। মানে শান্তনু ঠাকুর বা অসীম সরকার বা জগন্নাথ সরকার বা স্বপন মজুমদার, এদেরই তো আত্মীয় স্বজনরা আজকে বেনাগরিক হবে। এদের মাস্তুতো ভাই, খুস্তুতো ভাই, কাকা, জ্যাঠা, মা, বাবা সব তো বেনাগরিক হবে। তাদের লাশ যেন এরা ঘাড়ে বয়ে নিয়ে চলে যাচ্ছে, আর মিথ্যা করে মানুষকে বোঝাচ্ছে যে তোমরা সিএ পোর্টালে সই করো, সই করলে তোমরা নাগরিক হয়ে যাবে। এর মতো চূড়ান্ত মিথ্যা কথা, চূড়ান্ত মিথ্যা আর পৃথিবীতে হতে পারে না। মমতা বালা ঠাকুর একটা লিফলেট করেছে, এত সুন্দর লিফলেট করেছে, আমার মনে হচ্ছে আমরা একটু সহযোগিতা করেছি। হয়তো ওরা আগে ওই একটা বিজেপির দালাল যে সুকৃতি রঞ্জন বিশ্বাস, যে জনগণকে শেষ করলো, মানে বললো এই সিএ 19-এ উদ্বাস্তুরা সবাই লিগ্যাল হয়ে গেছে, সিপিএম তাই বললো, যাতে আবেদন করতে পারে, নাগরিকত্ব পাওয়া মুশকিল, তো সবাই আবেদন করার কথা ভেবেছিল। সেই জায়গা থেকে সেই মানুষকে বুঝিয়ে ফিরিয়ে আনা, সেটা আমি দীপক ব্যাপারী কি শিখা মণ্ডল কি রাজু ঘোষ কিছুই করতে পারতাম না যদি মমতা ব্যানার্জি পাশে না থাকতেন। আজকে মমতা ব্যানার্জি আমাদের কথাগুলো নিয়েই, বা আমার শেষ পর্যন্ত কাগজপত্রগুলো নিয়েই, তিনি তো মানুষের বললো আমি আইন ফাইন বুঝি না, আমি মানবতা বুঝি, আমি সংবিধানের 6 বুঝি, আমি বুঝি অখণ্ড ভারতের ভূমি সন্তানরা খণ্ডিত ভারতের নাগরিক। তাহলে ইতিহাসের বিচারে মমতা ব্যানার্জির চিরস্মরণীয় হয়ে যাবে। যত তাদের সমালোচনা হোক, খারাপ হোক, টাকা মারা হোক, এটা তো অন্য প্রসঙ্গ। আজকে দীপক ব্যাপারী বা মানিক ফকিররা যদি ভারতের অন্য কোনো রাজ্যে যায় গুলি করে মেরে দেবে। কিন্তু আজকে আমরা প্রত্যন্ত গ্রামে গঞ্জে উদ্বাস্তু এলাকায় আমরা মানুষকে সচেতন করতে পারছি। গতকালকে আমি গেছিলাম, আমি শিখা রবীন্দ্র, আমি গেছিলাম কল্যাণীর গ্রামে, কল্যাণীর একটি গ্রামে, শেরপুর বা কিছু একটা নামে ভুলে গেছি, অত তো নাম মনে, একদম উদ্বাস্তু। এবং এই বস্তির মানুষগুলো নতুন এসছেন, সব বিজেপি। এবং তাদের কাছে যখন বক্তব্য রাখা হলো, তারা কাঁদতে কাঁদতে হাতে পায়ে ধরছে। তারা বলছে যে আমাদেরকে ক্ষমা করুন, আমরা এতদিন আপনাদের ভুল বুঝেছিলাম, আমরা এতদিন বুঝতাম যে আপনারা শত্রু, আপনারা হিন্দু রাষ্ট্র করতে দিচ্ছেন না, কিন্তু যেভাবে আইনগুলো বুঝিয়ে বুঝিয়ে দিলেন, এখন তো আমরা শেষ হয়ে গেছি, আমাদের এখানে ঢুকুক, আমরা লাঠি টাঙিয়ে নিয়ে ওরা শেষ করবো। এখানে আমি একটু ছোট্ট করে বলি, গত পরশুদিনের ভিডিওতে আমি বলেছিলাম শান্তনু ঠাকুর দাবি করেছে 10,000 নাকি তারা অ্যাপ্লাই করে দিয়েছে নাগরিকত্বের। আমি ওখানে চ্যালেঞ্জ করেছিলাম যে 10,000 দরকার নেই, 100 জন লোককে সামনে হাজির করুক, আর কি পদ্ধতিতে অ্যাপ্লাই করেছে সেটা দেখিয়ে দিক, যাতে সব মতুরা জানতে পারে এবং অ্যাপ্লাই করতে পারে। এই চ্যালেঞ্জটা করেছিলাম, তার উত্তরে এখন পাইনি। তবে সেই ভিডিওতে আমি দাবি করেছিলাম যে আপনারা 1032 যে হেল্পলাইন নাম্বার, সিএতে হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনারা খালি জেনে নিন যে অ্যাপ্লাই করতে গেলে কী কী ডকুমেন্ট ম্যান্ডেটারি। আমার ওই ভিডিওর পরে অনেকেই কাস্টমার কেয়ারে ফোন করেছেন, তার কল রেকর্ডিং আমাকে পাঠিয়েছেন। সেই কল রেকর্ডিংয়ে তিনি নানান রকম প্রশ্ন করেছেন, নানান রকমভাবে ঘুরিয়ে, আমাদের এই বাংলার মানুষ
তার মধ্যে সব থেকে বেস্ট যে কল রেকর্ডটি, সেটা নিয়ে আমি কিছুক্ষণ পরে আরেকটা ভিডিওতে সেই কল রেকর্ডটা দিয়ে দেবো, আপনারা শুনে নেবেন শান্তনু ঠাকুর যে মিথ্যা কথা বলছে এবং নরেন্দ্র মোদী অমিত শাহ যে মিথ্যা কথা বলছে ওই কল রেকর্ডের মধ্যে পাবেন কাস্টমার কেয়ার থেকে কি বলছে। না, যেটা হয়েছে সেটা আমরা গ্রামে গঞ্জে গিয়ে যেটা বুঝছি, কিছু কিছু জায়গায় অ্যাপ্লাই করেছে কিন্তু অ্যাপ্লাই করার চেষ্টা করেছে মানেই মরেছে। চেষ্টা করে যখন আর নিতে পারিনি তখন বেরিয়ে চলে এসছে। এইটা শান্তনু বহু গ্রামে করিয়েছে। সেটা 10,000 মানে 10,000 পরিবার ধ্বংস হলো। মানে 2017 যে ভার্ডিক গুয়াহাটি হাইকোর্টের, একটা পরিবারের একজন বেনাগরিক হলো 10,000 বেনাগরিক। তাহলে ওইটা ওর ফর্মটা ফিল আপ হলো না, কিন্তু ও তো লিখে ফেললো যে বাংলাদেশের নাগরিক। 10,000 মানে 50,000 লোকের বরবাদ করে 50,000 লোক অলরেডি শেষ। যদি অ্যাপ্লাই করার চেষ্টা করে অ্যাপ্লাই তো কমপ্লিট হবে না, কারণ যতক্ষণ না ওই ম্যান্ডেটরি ডকুমেন্টগুলো সেখানে আপলোড হচ্ছে ততক্ষণ পর্যন্ত অ্যাপ্লিকেশন কমপ্লিটই হবে না। মারাত্মক যেটা হচ্ছে, যেটা বাঙালি জাতি তো একটা অত্যন্ত উন্নত জাতি বলে আমরা জানতাম, তাদেরকে টুপি পরানো হলো। ব্রাহ্মণ্যবাদীরা স্বাধীনতার পর থেকে শরণার্থী শব্দটাকে নিয়ে খেললো। একদম শরণার্থী ক্যাম্প, শরণার্থীদেরকে সুযোগ সুবিধা দেওয়া। মানুষ মনে করছে আমি শরণার্থী। অমিত শাহ বলছে শরণার্থীদের নাগরিকত্ব দেবো, ঘুষপেটিয়াদের নাগরিকত্ব দেবো না। কিন্তু এখানে আমি এটা বলি, এই যে ঘুষবেটিয়াদের দেবো না বলছে, এখানে একটা মজার ব্যাপার আছে। ঘুষবেটিয়া বলতে ঘুষবেটিয়ার আগে কিন্তু মুসলিম বলছে না, যে মুসলিম ঘুষবেটিয়া। এটা কিন্তু বারবার খেয়াল রাখবেন। অমিত শাহ, নরেন্দ্র মোদী যারা বলছে ঘুষবেটিয়াদের নাগরিকত্ব দেবো না, তাদেরকে বের করে দেবো লাথি মেরে, এই ঘুষবেটিয়া বলার আগে কিন্তু সেখানে হিন্দু মুসলিম ব্যবহার করছে না, এটা খেয়াল রাখবেন। তারা কিন্তু শরণার্থী বলছে যে শরণার্থীদের দেব। শরণার্থী মানে আপনি শরণার্থী নন, কারা শরণার্থী সেটা মানিকদা বলছে। দেখুন, এই দীপক আমাকে কয়েকদিন আগে একটা মানে যাবত যত ডকুমেন্ট, যত কুটে লাগা জিনিস, মানে যা কিছু মিথ্যা জানেন, আপনাদের মাথায় গোবর এবং গোমূত্র ঢুকিয়ে দেওয়া হয়েছে দীপকের ভাষায়, একদম ঠেলে 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 ঢুকিয়ে দিয়েছে। একটা দল অন্য কিছু শুনবে না, আর একটা দল শুনলেও ওই ভুলগুলো জানে। এবার সমস্ত ভুলগুলো আমার চোখে ধরা পড়তো, দীপকের চোখে দুটো মারাত্মক ভুল ধরা পড়েছে। সেটা দীপক আমি স্যালুট জানাই। একটা হচ্ছে কায়দাটা কিরকম দেখুন, জুমলাবাজি। 2014 31 ডিসেম্বরের আগে যারা পাসপোর্ট অ্যাক্ট ফরেন অ্যাক্টে ছাড় পেয়েছে তারা শরণার্থী। তাহলে 2014 31 ডিসেম্বরের আগে পাসপোর্ট অ্যাক্ট ফরেন অ্যাক্টে ছাড় পাওয়ার কোনো আইন ছিল না আমাদের দেশে। তাহলে ছাড়টা পেলো কি করে? তুই দেখালি যে ছাড়, এই আইনটা তৈরি হয়েছে যেটা আমরা জানতাম, তুই ক্লিয়ার করে দিলি 2015 7ই সেপ্টেম্বর। তাহলে আজকে যে ছেলের জন্ম হলো, যে ছেলে, তার 7 মাস আগে অন্নপ্রাশন হয়েছে। এত বড় জমলাবাজি নরেন্দ্র মোদী, অমিত শাহ। এবার আরেকটা মজা দেখুন, এই 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 কাগজটাও দীপক আমাকে পাঠালো। এটা অতি গুরুত্বপূর্ণ কাগজ। এটা হচ্ছে ফরেনার্স ডিভিশন, আমি দিয়ে দেবো, কাগজ দিয়ে দেবে। এই ফরেনার্স ডিভিশনের 17 নভেম্বর 2014, সেখানে প্রত্যেকটা টু দ্য প্রিন্সিপাল সেক্রেটারি অফ অল দ্য স্টেটস, প্রত্যেকটা রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানাচ্ছে। কি জানাচ্ছে? সাবজেক্ট পারমিশন এক্সামশন অফ ম্যানুয়াল অ্যাকসেপ্টেন্স অফ অ্যাপ্লিকেশন ফর গ্র্যান্ট অফ ইন্ডিয়ান সিটিজেনশিপ টু মাইনরিটি কমিউনিটি মাইগ্রেটেড ফ্রম পাকিস্তান, আফগানিস্তান। এখানে কিন্তু মাইগ্রেটেড বলছে, এখানে কিন্তু মানে ইলিগাল মাইগ্রেন্ট বলেনি। আর 2003-এর আইনে ঘোষণা করেছে যে 1947-এর পরে যারা পাসপোর্ট অ্যাক্ট ফরেন অ্যাক্টে যারা এসেছে 1948-এর 19 জুলাইয়ের পরে এবং পাসপোর্ট অ্যাক্ট ফরেন অ্যাক্টে ছাড় পায়নি বা সিটিজেনশিপ সার্টিফিকেট নেই, তারা ইলিগাল মাইগ্রেন্ট। তাহলে সবাই বেশিরভাগ জন্য ইলিগাল মাইগ্রেন্ট। তাহলে এখানে বলছে না যে ইলিগাল মাইগ্রেন্টের নাগরিকত্বর কথা, এখানে বলছে মাইনরিটি কমিউনিটি, ওইসব দেশে যারা মাইগ্রেটেড ফ্রম পাকিস্তান, আফগানিস্তান, যারা মাইগ্রেট করে এসছে, এখানে ইলিগালের কথা বলছে। এখানে একটা মজার জিনিস বলি, এটা যখন ডিক্লারেশন দিচ্ছে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতা আসার পর, সেই ডিক্লারেশন কিন্তু বাংলাদেশের কথা উল্লেখ করা ছিল না, বাংলাদেশের কথাটা উল্লেখ করাই ছিল না, সেটা পরে করেছে। মানে তারপর লিখছে, স্যার I am directed to state the following with reference of Pakistan, Afghanistan nationals of minority community, Hindu Sikhs who are living in India on LTV, এই যে LTV, এটা কিন্তু দলিত নেতা সুকৃতি রঞ্জন বিশ্বাস খুব ভালো করে জানে, কিন্তু ওরা কাউকে বলেনি, যাতে মানুষ ওই যে
বৈধ হয়েছে অবৈধ হয়েছে, বৈধ হয়েছে বৈধ হয়নি, এই তর্ক করতে করতে 2 বছর চালিয়ে যায়। আর বৈধ হয়েছে ধরে নিলে তাহলে তারা আন্দোলন করবে না, আমরা তো ভাই বৈধ হয়ে গেছি। এটা সিপিএম করেছে এবং সুকৃতি রঞ্জন বিশ্বাস করে আন্দোলনটা ভেঙে দিয়েছে। এবার দেখো এই হু আর লিভিং ইন ইন্ডিয়া অন এলটিভি, এই কাগজগুলো আপনারা পেয়ে যাবেন। যারা এলটিভি পেয়েছেন মানে পাসপোর্ট ভিসা নিয়ে এসেছেন অথবা পাসপোর্ট ভিসার ডেট ওভার হয়ে গেছে, তারা আবেদন করেছে ভারত সরকারকে যে আমি ধর্মীয় নির্যাতনের কারণে এসেছি, এই তার কাগজ, আমি আমি হিন্দু, এই তার কাগজ, আমাকে থাকার সুযোগ করে দেওয়া হোক, আমাকে আশ্রয় দেওয়া হোক। তাদেরকে ভারত সরকারের আরও অফিসার একটা লং টাইমের ভিসা দিয়েছে। এরা আইনের চোখে শরণার্থী। একদম। এই যে শরণার্থী কথাটা বলা হচ্ছে শুধুমাত্র তারা যারা এখানে আসার পরপরই সরকারের কাছে অ্যাপ্লাই করেছিল এবং সরকার যাদেরকে শেল্টার দিয়েছিল তারাই হচ্ছে একদম লিগ্যাল রিফিউজি, যাদেরকে সংক্ষেপে আমরা বলছি বাংলায় শরণার্থী। এর বাইরে যারা এসছে, পাসপোর্ট এক্সপায়ার করে গেছে, তাও থেকে গেছে, বা অবৈধ কাগজপত্র নিয়ে আসে, মানে বৈধ কাগজপত্র নিয়ে আসেনি বা লুকিয়ে চুরিয়ে এসছে থেকে গেছে, তারা যদি নিজেদেরকে ভাবেন তারা শরণার্থী, সেটা আপনার মূর্খের সরকারে বাস করছেন আপনি। এই দেখুন, এটা এফেক্ট করেছে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির রিপোর্টে, যেটা আমরা বারবার করে বলছি। সবচেয়ে মারাত্মক হচ্ছে এই রিপোর্টটা আমি সুকৃতিদার কাছে পেয়েছিলাম। তার মানে সুকৃতিদার সব জানে, সব জেনে মানুষকে ঠকালো। এই দেখুন এখানে লেখা আছে, অ্যাজ পার আওয়ার রেকর্ডস there are 31,313 persons belonging to minority community, Hindu 25,447, who have been given long-term visa on the basis of their claim of religious persecutions. অর্থাৎ এই কাগজটা, এই যে লং টাইম ভিসা দেওয়া হয়েছে 31,313 জনকে, এই তো সেই কাগজ। তার মানে এই কাগজটা হলো চরম গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। হয়তো 2 বছর আগে যদি এই কাগজটা আমরা পেতাম আরো মানুষকে সচেতন করতে পারতাম। তো দেখুন, আর এই সিএ পোর্টালে, এটা সিএ পোর্টাল প্রশ্নোত্তর পর্ব, এই প্রশ্নোত্তর পর্বে সিএ পোর্টালে লিখছে হু আর এলিজেবল টু অ্যাপ্লাই ফর ইন্ডিয়ান সিটিজেনশিপ আন্ডার সিএ 2019। এখানে স্পষ্ট করে বলছে হু হ্যাজ বিন এক্সাম্পটেড বাই অর আন্ডার সেকশন 3 ব্র্যাকেটে 2 ব্র্যাকেটে সি অফ দ্য পাসপোর্ট এন্ট্রি into India Act 1920 or from the application of the provision of the Foreigners Act 1946 or any rule or order made thereunder। যারা পাসপোর্ট অ্যাক্ট বা ফরেন অ্যাক্টে ছাড় পেয়েছে 2014 31 ডিসেম্বরের আগে, তারা আবেদনের যোগ্য। যারা আবেদনের যোগ্য নয় তারা আবেদন করবে কেন? তাদেরকে কেন আবেদন করতে বলছে? কেন মিথ্যা করে কেন বলছে? কেন শান্তনু ঠাকুর এই লিফলেটটাকে প্রচার করে বলছে যে কি বলছে? আমরা বলতে চাইছি এটাই যে যাদের কাছে কোনো নথি নেই তারা অ্যাপ্লিকেশন করতে পারেন, এতে করে কোনো রকম সমস্যা নেই। যারা চাকরি করছেন, যারা ব্যবসা করছেন, যারা পড়াশোনা করছেন, সকলে অ্যাপ্লাই করতে পারেন, কোনো রকম কোনো সমস্যা হবে না। সকলেই নাগরিকত্ব পাবে সেলফ ডিক্লারেশনের মাধ্যমে। এটা কোনো আইনের কথা হলো? যদি সেলফ ডিক্লারেশন কেউ লিখে দেয় আমি বাংলাদেশের নাগরিক, আমাকে নাগরিকত্ব দাও, তাহলে সিএ আন্দোলন কেন করছে ওরা? না না, এখানে একটা পয়েন্ট যুক্ত করি। এবার ধরুন যারা আসামে বাদ গেছে তারাও যদি এখন লিখে দেয়, তারা কি নাগরিকত্ব পেয়ে যাবে ওখানে? কিংবা সারা দেশ জুড়ে যেখানে প্রায় 10,000-এর মতো বাঙালি, বিশেষ করে আমার 90%ই বাঙালি হিন্দু, তারা যদি লিখে দেয় যে আমি বাংলাদেশি, আমার নাগরিকত্ব অ্যাপ্লাই করতে হবে বা করছি, সেক্ষেত্রে কি তাদেরকে ভারত সরকার রিফিউজি হিসেবে মেনে নেবে? তাদেরকে জেলে পুরবে না? এরকম হয়। যেখানে জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ, গান্ধীজি তাদের কথায় মান্যতা পেল না শুধু মুখের কথা বলে, সেখানে শান্তনু ঠাকুর বলছে তাদের চেয়েও বড়, এদের মুখের কথাতেই হয়ে যাবে। মারাত্মক হচ্ছে এই লিভলেটে শান্তনু যে খেলাটা খেলেছে জাস্ট মণিপুরের মতো। এখানে ও লিখছে যে 1971 সালের পরে যারা এসছে তাদেরকে সিএ পোর্টালে আবেদন করতে হবে। তার মানে 71-এর আগে যারা 48-এর পরে এসছে, আইনের চোখে আমরা দেখাচ্ছি সিটিজেনশিপ নেই, এবং এরা বলছে তারা নাগরিক। তাহলে 71-এর পরে আসা আর 71-এর আগে আসার মধ্যে মারামারি লাগিয়ে দেবে, গৃহযুদ্ধ লাগিয়ে দেবে, যেটা আসামে হয়েছিল। ডিভাইড অ্যান্ড রুল পলিসি, সেটা কে করছে? শান্তনু এত মূর্খ, এত গাধা, মানে সে তার জাতির লাশ বয়ে নিয়ে যাচ্ছে সেই শরৎচন্দ্রের গল্পের মতো। যেটা তুই বলেছিস, মমতা বালাও বলেছে যে এর জিন টেস্ট করতে হবে।
একদম। এর ডিএনএ টেস্ট করতে হবে, যে হরিগুরুচাঁদের বংশধর হতে পারে না, পারে না, পারে না, তার রক্ত এরকম হতে পারে না। যে মহামানব হরিগুরুচাঁদ ঠাকুর ভারতের মূল নিবাসী মানুষ, 92% মানুষকে মানুষের স্বীকৃতি দিল, সেই তার বংশের মানুষ আজকে তাদেরকে দাস বানাতে চলেছে, এটা হতে পারে না। যাই হোক, এখন আমি যেটা এই সিএ পোর্টালটাকে দেখাচ্ছি, কি ভয়ঙ্কর নতুন যে রুলটা বেরিয়েছে, হ্যাঁ রুলটা দেখুন। এখানে বলছে যে নিয়ম 10A, যে আমি একজন বাংলাদেশি হিন্দু, ভারতে আমার প্রবেশের তারিখ, বাংলাদেশি নাগরিক, হ্যাঁ আমি একজন বাংলাদেশি নাগরিক। প্রথমেই স্বীকার করে নিল ভারতীয় নয় বাংলাদেশি, তাহলে প্রথমেই কিন্তু তিনি মায়ের বুকে চইলা গেলেন। এটা হচ্ছে শিডিউল 1C। হ্যাঁ, তারপরে বলছে আমি হিন্দু, আমি হিন্দুদের জন্য দেখাচ্ছি, হিন্দু, ঠিক আছে। ভারতে আমার প্রবেশের তারিখে, এই আবেদন জমা দেওয়ার তারিখে এই সম্প্রদায় বলে এখানে কবে ঢুকেছি তার একটা তারিখ দেওয়া হলো, তারিখ দিয়ে আমি এই ধর্মের বলে একটা সার্টিফিকেট দেওয়া হলো। মানে প্রথমেই স্বীকার করে নিল আমি অবৈধ অনুপ্রবেশকারী। যেখানে সুপ্রিম কোর্টের প্রখ্যাত উকিল মাহমুদ পাচার বলছেন যে যে এটা আবেদন এইটা লিখলেই সঙ্গে সঙ্গে তার নাগরিকত্ব খতম। যদিও আমরা অর্থাৎ দামাল বাংলা, এখানে তো ডুয়াল সিটিজেনশিপ নেই যে আপনি বাংলাদেশের নাগরিক আর ভারতে এসে নাগরিকের মতো বসবাস করবেন, এরকম তো আইনে নেই, আইনে নেই। এখন মজাটা হচ্ছে যে আমি বা আমরা যে দামাল বাংলা, আজকে দলিত আদিবাসী মাইনরিটিজ আন্দোলন লীগ, যারা সারা ভারতবর্ষের একমাত্র সংগঠন যারা মানুষের পাশে দাঁড়িয়েছে এই বিষয়ে এবং আইনি ব্যাখ্যা দিচ্ছে, তার একজন অন্যতম নেতা হিসাবে দীপক ব্যাপারী তার চ্যানেলে, বা আমি মানিক ফকির আমার বলা, বা শিখা মণ্ডলরা আজকে 2 বছর 4 বছর ধরে একই কথা বলছি, আজকে প্রমাণিত সেটাই সত্য। এবং এখানে এই আমাদের বলার পর তো মামুন পাচার বলছেন, সুপ্রিম কোর্টের উকিল, হাইকোর্টের উকিল মমতা বন্দ্যোপাধ্যায়, এরা তো অনেক পরে বললো, আগে তো আমরা বলবো। তারপরে দেখুন একটা এফিডেভিট করিয়ে নিচ্ছে, যেখানে সই করাচ্ছে, লিখছে পাসপোর্ট আইন 1920 ধারা 3 উপধারা 2 ধারা C অধীনে এবং বিদেশি আইন 1946 বিধানগুলি প্রয়োগ করে আমাকে কেন্দ্রীয় সরকার অব্যাহতি দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তি নম্বর GSR শর্তাবলীর অধীনে প্রণীত কোনো নিয়ম বা আদেশ বা অর্ডার GSR এত নম্বর তারিখ এই তারিখে। মানে কি ভয়াবহ মিথ্যা কথা বলতে হবে। মানে যেখানে কোনো লোক পাসপোর্ট অ্যাক্ট, এই মানুষ গরিব মানুষগুলো মতুয়ারা বা উদ্বাস্তু যে কোনো পাসপোর্ট অ্যাক্ট ফরেন অ্যাক্ট কি জিনিস তাই জানে না। যেখানে সরকার বলছে 31,313 জন আবেদন করেছিল, তারপরও তাদেরকে সই করতে হচ্ছে যে আমি ছাড় পেয়েছি। মিথ্যা কথা লিখতে হচ্ছে, কারণ সরকার তো প্রথমেই বুঝে নিচ্ছে যে এরা ফলস দিচ্ছে, কারণ 31,313 জন তো সরকারের ওয়েবসাইটে রয়ে গেছে। তাহলে তারা যখন মিথ্যা কথা লিখছে, মিথ্যা কথা লিখলে কি হবে তার পরিণতিটা, তারপরে পরের লাইনেই লিখছে, এই দেখুন পরে তাতে কি লিখছে, আমি সচেতন যে নাগরিকত্ব আইন 1955 অধীনে মিথ্যা উপস্থাপনা করা বা কোনো বস্তুগত তথ্য গোপন করা, এবং এটি যদি পরে পাওয়া যায় যে এই হলফনামায় অথবা আমার দ্বারা ভুল তথ্য দেওয়া হয়েছে যোগ্যতার শংসাপত্র, আমি মিথ্যা কথা বলেছি, আমি আমার ভারতীয় নাগরিকত্ব থেকে বঞ্চিত হব। মানে তার মানে এখানে স্বীকার করে নিল, এখানে নিজে থেকে মিথ্যা কথা লিখিয়ে নেওয়া হচ্ছে, তারপরে বলছে যে আমি যদি ভুল তথ্য দিয়ে থাকি আমাকে দিয়ে আমার মৃত্যুদণ্ডে সই করানো হচ্ছে। হ্যাঁ, কিন্তু মারাত্মক কথা হচ্ছে, তাই তো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা সবাই নাগরিক সংবিধানের 6A অনুযায়ী। তাহলে তো এখানে ঠিকই বলছে আমি আমার ভারতীয় নাগরিকত্ব থেকে বঞ্চিত হবে। মানে আমি ভারতীয়, কিন্তু যেহেতু আমি এই পোর্টালে সই করে আমি এগুলো লিখলাম, তাহলে আমি বঞ্চিত হব, তাহলে বেনাগরিক হয়ে যাবে। তাহলে বলছে ওরা স্বীকার করে নিচ্ছে অবচেতন মনে যে এরা ভারতীয়, কিন্তু ওরা যদি সই করে তাহলে সে অবৈধ অনুপ্রবেশকারী হয়ে যাবে। আর অবৈধ অনুপ্রবেশকারী হলে 2016 এই 13ই ডিসেম্বর গুয়াহাটি হাইকোর্টের যে ভার্ডিক্ট, যেটা সারা ভারতে প্রযোজ্য, সেখানে বলছে যে এই অবৈধ ঘোষিত বিদেশি, যে বিদেশি ঘোষণা করলো আমি বিদেশি, তার ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট বাতিল হবে, তার খাদ্য, শিক্ষা, চাকরি, বাসস্থানের কোনো অধিকার থাকবে না, আগে যা অধিকার ছিল সেগুলো বাতিল হবে, সামান্য অধিকার কিছু থাকতে পারে যেটা আন্তর্জাতিক আইনে মানবাধিকার বিষয়ে,
তাহলে তারা ভারতবর্ষের দাস শ্রমিক হয়ে থাকবে। তাহলে এই এই কাগজটা, এই মুচলেখাটাই সই করিয়ে নিচ্ছে শান্তনু ঠাকুর, এই মুচলেখায় সই করিয়ে নিচ্ছে অসীম সরকার, জগন্নাথ সরকার, স্বপন মজুমদার, বিজেপি নেতারা। তাহলে এরা ভয়ঙ্কর ক্ষতিকারক, এটাকে নরখাতক বলাই ঠিক। এরা নরখাতক। শুভেন্দু অধিকারী এদেরকে, সুকান্ত এদের নরখাতক বলাটাও ভুল হবে। নরখাতকদেরও তো মায়া থাকতে পারে। আমরা ভিডিও দেখি যে একটা চিতাবাঘ, সে কিন্তু সন্ধেবেলায় গরুর কাছে, একটা গরুর কাছে আসে, কারণ গরুটা তাকে মানুষ করেছিল, মানে চিতাবাঘটাকে মানুষ করেছে একটা গরু। অর্থাৎ আবার দেখি যে একটা বাঘ একটা হরিণকে মানুষ করেছে। অর্থাৎ এই পশুদের যে মানবতা আছে, কিন্তু শান্তনু ঠাকুর বিজেপিদের মানবতা নেই। এই বিজেপি, অসীম সরকারের 3টে বউ সম্ভবত, তো 3টে বউই বাংলাদেশ থেকে আসা। শান্তনু ঠাকুরের মা বা তার পরিবাররা বাংলাদেশ থেকে আসা, এবং এদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব বাংলাদেশ থেকে আসা। তাহলে এরা শেষ হয়েছে। আমরা ওদের জন্য চিন্তায় আছি, আমরা পাগল হয়ে গেছে। দীপক ব্যাপারী, মানিক ফকির, শিখা মণ্ডলরা, রাজু ঘোষরা, সুজয় কোবরারা, তাদের বাঁচানোর জন্য ছটফট করছি। আমার 2 চোখ বেয়ে জল চলে আসছে। শান্তনুর মায়ের কি হবে? অসীম সরকারের স্ত্রী, যে বৌদি আমাকে রান্না করে খাইয়েছিল, এত সুন্দর ব্যবহার। তুই গেছিলি, তুই তো এমএলএ হোস্টেলে গেছিলি, এত তার ছোট্ট ছেলেটা কি সুন্দর ব্যবহার। ছোট্ট মানে সে এখন বড় হয়ে গেছে। তারা সবাই শেষ হয়ে যাবে, আর শান্তনু ঠাকুর শুধু ক্ষমতা। তার মানে হচ্ছে এরা একটা রোগ, এই বিজেপিটা একটা রোগ। এই রোগটা ধরিয়ে দেওয়া হয়েছে ক্যান্সারের মতো। আমি তো বলি বিজেপি আরএসএস একটা ভাইরাস, একটা ভাইরাস। এরা 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 সিনেমা দেখি না, যে নিজের প্রিয় মানুষটা হঠাৎ দানব হয়ে গেল, ভূত হয়ে গেল, সেরকম এদের মাথায় কিছু ঢুকবে না। এদেরকে বিভৎস মারতে হবে। এদেরকে মারতে 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 যদি এদের চেতনা ফেরে, শান্তনু ঠাকুর, অসীম সরকার সহ এদেরকে গাছে বাঁধতে হবে। গাছে বেঁধে এদের মেরে ফেললে হবে না, কারণ ওদের ফিরিয়ে নিতে হবে। এরা মূল নিবাসী মানুষ। এদের চেতনা ফেরাতে গেলে এদেরকে পেটাতে হবে, পিটিয়ে 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 ওদের বাস্তবে ফিরিয়ে আনতে হবে। তোরা কি করছিস? যেমন মানসিক এই রোগীদের অনেক সময় ইলেকট্রিক শক দেয়, অনেকটা ওই রকম টাইপের আগে সুস্থ করার জন্য। সবচেয়ে আনন্দের খবর আমি পরশুদিন দেখলাম, নৃসিংহপুর, শান্তিপুরের, যেটা পুরোটাই বিজেপি এলাকা, এবং আমাদের যে পম্পা বলে যে মেয়েটি আছেন নেতাজি ফাউন্ডেশনের, অল ইন্ডিয়া নেতা, কি যেন, অল ইন্ডিয়া নেতাজি সংগ্রাম কমিটি সোসাইটি, তার যে অন্যতম দায়িত্ব পম্পা, এবং আমাদের দামাল বাংলার অন্যতম নেতা এবং এই নেতাজি সোসাইটির নেতা গৌতমবাবু, ডাক্তার গৌতমবাবু। এত সাহস গৌতমবাবুর পুরো টিম, আর আমরা দামাল বাংলা মিলে চলে গেলাম বিজেপির এলাকা। বিজেপির এলাকা সব বিজেপি, সব। সেইখানে বিজেপির পার্টি অফিসের সামনে আমরা দাঁড়িয়ে, সে ভিডিও আছে, তোকে পাঠিয়েছি, দাঁড়িয়ে আমরা প্রচার করছি, আইনগুলো বাঁচাচ্ছি। এবং মারাত্মক বিষয় হচ্ছে, আমরা ভাবছি এই বুঝি ওরা আরএসএস বাহিনী হামলা করলো, না, কি অদ্ভুত ভালো মানুষ তারা। পার্টি অফিসে ঢুকে গেল রবীন্দা ওদেরকে এক গোছা কাগজ দিল, 15-16টা বই দিল আমার লেখা, সেটা আবেদন করলেই খতম। ওরা প্রত্যেকে বইগুলো পড়তে শুরু করলো। গতকালকের খবর, ওখানে বিরাট হাঙ্গামা শুরু হয়ে গেছে বিজেপির ভিতরে। অর্থাৎ শান্তিপুর, বা আমি বলতে পারি যে, আমি যেহেতু স্পেশাল করে আমার দায়িত্ব শান্তনু ঠাকুরের, কালকে কল্যাণীর এখানে একটা ছেলে আমাদের দাঁড়িয়ে বলল, শান্তনু ঠাকুর বলছে একটা দাড়িওয়ালা ছেলে আসবে। শান্তনু তো বলছে না যে মানিকদা আমার এত চেনা, বা শান্তনু তো বলছে না মানিকদাকে আমি বলেছিলাম যে আমি বিজেপির সব ভণ্ডামি বলে দেবো, তুমি বাড়ার সাথে এসো। গেছিলাম, তারপর বিজয় বর্গীয়র বাড়ি গেল, পাল্টি খেয়ে গেল। শান্তনু তো এটা বলছে না যে মানিকদা আমার বাড়ি আসে, মানিকদা আমার চেনা। তো ওই ছেলেটা বলছে, শান্তনু বলছে একটা গাড়ি নিয়ে একটা দাড়িওয়ালা লোক আসবে, ও দেখবে সব মিথ্যা কথা বলবে। তো যাই হোক, আজকে শান্তনু, আমার যা খবর, শান্তনুর এরিয়ায় জামানত জব্দ হতে পারে, জামানত জব্দ হতে পারে। এবং শান্তনুর জামানত যদি জব্দ হয়, তাহলে একটা বার্তা দিল্লিতে যাবে যে এই ভয়াবহ জিনিস দাস বানানো যাবে না বাঙালিদের। মানে এখানে শান্তনুকে হারানো মানেই
একটা বার্তা পৌঁছে যাওয়া সারা ভারতবর্ষে, বাঙালি জেগেছে, বাঙালিকে দাস বানানো যাবে না, বাঙালি বেনাগরিক হবে না। এইটার জন্যই প্রতিটি মানুষকে এমন চেষ্টা করতে হবে, আপ্রাণ চেষ্টা করতে হবে, বিজেপি করুক, সিপিএমই করুক, তৃণমূলই করুক, যেই যাই করুক, শান্তনুর যাতে জামানত জব্দ হয়। ধন্যবাদ মানিকদাকে। এরপরে কি ঘটে আমরা বাকি আপডেট করবো। আর আমি নিজে আজকে যাচ্ছি অসীম সরকার, কবিয়াল অসীম সরকারের এরিয়াতে, দেখা হবে আপনাদের সাথে। সে এলাকায় কিছু প্রোগ্রাম আছে, কিছু ইন্টারভিউ আছে। তো বর্ধমানে যারা দেখছেন অবশ্যই যোগাযোগ করবেন। আমি শেষ কথাটা বলছি যে এত বিপদ ভারতবর্ষে আসেনি মানে বাঙালিদের, আর বাঙালিদের একমাত্র চ্যানেল বং নিউজ লাইভ। দীপক চ্যানেলটা করতে চাইনি প্রথম দিকে, তারপরে আন্দোলনের কথা ছড়িয়ে দেওয়ার জন্য এই চ্যানেলটা হয়েছে। ফলে এই চ্যানেলের একটা বার্তা যেন আমার লক্ষ কোটি উদ্বাস্তুদের কাছে পৌঁছে যায়, বেশি করে শেয়ার করুন। তাহলে পৌঁছে যেতে গেলে কি করতে হবে? তাহলে সাবস্ক্রাইব করতে হবে, ঘরে 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 এই চ্যানেলটা পৌঁছে যাবে। বিপদ আপদ ভালো মন্দ যা কিছু একবার এখান থেকে ঘোষণা করা হবে, সঙ্গে 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 সেটা যেন পৌঁছে যায়। আপনারা যারা শুনছেন প্রত্যেকে দাঁড়িয়ে থেকে এগুলোকে সাবস্ক্রাইব করুন, আত্মীয়দেরকে বলুন সাবস্ক্রাইব করার জন্য। এই চ্যানেল একমাত্র এই চ্যানেল যে চ্যানেল আপনাকে বাঁচাতে পারে। ধন্যবাদ। তো মানিকদা যা বললো এখানেই শেষ করছি। ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।